অর্থাৎ একটা জিনিস স্পষ্ট যে মায়ানমারে আরাকান আর্মির দাপট চলছে। আপনাদেরকে জানিয়ে রাখি যে রাখাইন প্রদেশের 12টা শহর নিজেদের দখলে নিয়ে নিয়েছে এই আরাকান আর্মি। হাতে মাত্র কয়েকটা শহর বাকি আছে। এখন ভারতের দিকে তাকিয়ে দিন ও রাত্র ভারত বিরোধী জিগির যে ইউনুস এবং ইউনুসপন্থীরা তুলে রেখেছিলেন, তারা এবার একটু পিছন ফিরে দেখুন যে এই আরাকান আর্মির দাপট আপনাদের জন্য কতটা ভয়ঙ্কর হতে চলেছে। আরও রক্তচাপ বাড়তে চলেছে মোহাম্মদ ইউনুসের। 10ই ডিসেম্বর টেকনাফ সীমান্ত লাগোয়া মাউন্ডো দখলে নিয়েছিল মায়ানমারের আরাকান আর্মি। মাত্র 6 দিনের মধ্যেই বাংলাদেশ সীমান্ত ঘেঁষা আরও এলাকা দখল নিয়ে নিল আরাকানরা। রাখাইন প্রদেশের 12টি শহর দখল। মাউন্ডোর পর তাওঙ্গুপ শহরেরও দখল নিয়েছে আরাকান আর্মি। যে কোনো মুহূর্তে আন ও গোয়া শহরের দখল নেবে আরাকানরা। রাখাইনের প্রায় 90% এলাকা আরাকান কবলে গিয়েছে। বঙ্গোপসাগর উপকূলের অধিকাংশ এলাকা আরাকানদের নিয়ন্ত্রণে। আর মাত্র 3টে শহর বাকি আছে। 12 নম্বর শহরটা দখল হয়ে গেল। সেটা কোনটা? সেটা হচ্ছে তাওনগুপ। আগে রামরি দখল হয়ে গিয়েছে, এর আগে তন্দবাই দখল হয়ে গিয়েছে। পতনের অপেক্ষায় কোন দুটো শহর? এখানে আন বলে একটা শহর রয়েছে এটা, এবং গা বলে একটা শহর। রাখাইন পুরোপুরি আরাকান শাসনে চলে গেলে সীমান্ত, নদী ও সমুদ্র পথে ব্যবহারেরও আরাকান আর্মির সঙ্গেই বোঝাপড়া করতে হবে ইউনুস সরকারকে। চিটাগং হিল ট্র্যাক যে সমস্ত বুদ্ধিস্টরা আছেন তারা হয়তো এদের সাহায্য চাইতে পারে। এই সমস্ত এথনিক আর্ম ফোর্সেস এদের ভয়ঙ্কর রূপ নানান সময় দেখা গেছে। বাংলাদেশে যে কোনো দিন ঢুকে পড়ে ইউনুসের নানান বিপদের কারণ হতে পারে। মায়ানমারে আরাকান আর্মির অবস্থান যত মজবুত হচ্ছে ততই ঘুম উড়ছে ইউনুস প্রশাসনের। আরও বেশি রোহিঙ্গা শরণার্থীরা বাংলাদেশে আশ্রয় নিতে ছুটবে। এমনিতেই আরাকান ব্লকেডে নদ ব্যবহার করতে পারছে না বাংলাদেশ। সেন্ট মার্টিনস দ্বীপ বিচ্ছিন্ন হওয়ার পথে। বলতে গেলে গোটা চট্টগ্রামই এখন আরাকান আর্মির ঘেরা টোপে। রিপাবলিক বাংলা। এদিকে বাংলাদেশের তো পাকিস্তানের প্রতি প্রেম উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। যে পাকিস্তানের কাছে একটা সময় বাংলাদেশ মার খেয়েছে, সেই পাকিস্তানের সঙ্গেই এখন একেবারে গলায় গলায় ভাব রাখার চেষ্টা। তাদের নাকি দাবি যে দুই দেশেরই একে অপরকে ভীষণ প্রয়োজন। সত্যি কি তাই? সত্য যাই হোক, আপাতত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ডিন তিনি এমনটাই দাবি করছেন। দেখুন। But we've always realized that we need each other very desperately. শুনলেন তো অধ্যাপকের কথা। 1971-এর বর্বরতা ভুলে পাকিস্তানের প্রতি দরদ উতলে উঠছে বাংলাদেশের কট্টরপন্থীদের। বাংলাদেশে থাকা পাকিস্তানের দালালদের মুখে অবিরাম হিন্দু বিদ্বেষী বুলি, নাগারে ভারত বিদ্বেষের জিকির। ভারতের সাহায্য না পেলে জন্মই হতো না যে বাংলাদেশের, সে সব ভুলে এখন ভারতের বিরুদ্ধেই তারই লম্ফঝম্প। বাংলাদেশের কাছে এখন পাকিস্তানি পরম বন্ধু। এবার পাকিস্তানের সঙ্গে সুসম্পর্কের দাবি করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ডিন। সেই সঙ্গে হিন্দুদের বিরুদ্ধে উস্কানি দিতেও ভুললেন না। To change the history of the subcontinent, we have to hold our faith together, Pakistan and Bangladesh, and hold on to the idea of ensuring the security of our land. We have to drive towards a return to Muslim rule in this subcontinent. We have to stop this vicious Indian Modi conspiracy. যে পাকিস্তান নিজের ঘর বাঁচাতে পারে না, যে পাকিস্তান নাগরিকদের মুখে খাবার তুলে দিতে পারে না, সেই পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব করার স্বপ্নে বিভোর কট্টরপন্থীরা। বাংলাদেশকে কি পাকিস্তানের হাতে তুলে দিতে চান ইউনুস? রিপাবলিক বাংলা। বাংলাদেশের আরো অধঃপতনের আরো একটা ছবি আপনারা দেখুন। কার্যত স্বৈরতন্ত্রের একেবারে শেষ পর্যায়ে বোধহয় পৌঁছে যাচ্ছে বাংলাদেশ।
হাসিনার আমলে আনা সংবিধানের ৫৫ যে সংশোধনী আইন, সেই বিধানটিকে কার্যত ছুঁড়ে ফেলে দিচ্ছে বাংলাদেশ। সেখানে বলা হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকারের গুরুত্ব রয়েছে এবং অগণতান্ত্রিক উপায় কেউ যদি ক্ষমতা দখল করে থাকে তাহলে সেটা আর রাষ্ট্রদ্রোহের সমান নয়। বাধা হয়ে দাঁড়াচ্ছিল এই ৫৫ সংশোধনীটা, কাজেই সেটাকে বাতিল করে দেওয়া হয়েছে। হাইকোর্টের এই রায়তে তো ইউনূস তিনি একেবারে পাকাপাকি নিজের ব্যবস্থাটা করে নিলেন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলকে শুধু অবৈধই নয়, মাননীয় আদালত বললেন যে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাংলাদেশ সংবিধানের মূল কাঠামোরও একটা অংশ। স্বৈরতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার পথে আরও এক ধাপ এগিয়ে গেল ইউনূসের বাংলাদেশ। হাসিনা সরকারের আমলে আনা বাংলাদেশ সংবিধানের ১৫তম সংশোধনী বাতিল ঘোষণা করল ঢাকা হাইকোর্ট। ২০১১ সালের ৩রা জুন বাংলাদেশের সংসদে পাশ হয় পঞ্চদশ সংশোধনী বিল। এই সংশোধনীর মাধ্যমে নির্বাচিত সরকার ক্ষমতায় আসার আগে অস্থায়ী কেয়ারটেকার সরকার ব্যবস্থা বাতিল করা হয়। ইউনূস ক্ষমতায় আসার পর পঞ্চদশ সংশোধনীকে চ্যালেঞ্জ করা হয় আদালতে। ঢাকা হাইকোর্টে পিটিশন দাখিল জামাত বিএনপির। সংশোধনী কেন বাতিল করা হবে না তা জানতে চায় আদালত। 11টি শুনানির পর মঙ্গলবার পঞ্চদশ সংশোধনীকে অবৈধ ঘোষণা করল ঢাকা হাইকোর্ট। যেহেতু নির্বাচন, গণতন্ত্র এগুলো বাংলাদেশ সংবিধানের মূল কাঠামো, এই কারণে আজকে আদালত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে শুধুমাত্র সাংবিধানিক নয়, সাংবিধানিক এবং সংবিধানের একটা মূল কাঠামোর অংশ বলে রায় দিলেন, যেটা আমি মনে করি একটা ঐতিহাসিক। কি এমন ছিল এই পঞ্চদশ সংশোধনীতে যা বাতিল করতে এতটা মরিয়া হয়ে ওঠে জামাত বিএনপি সহ তামাম ইউনূসপন্থীরা? কেয়ারটেকার সরকার ব্যবস্থা বাতিল করা হয়, সংবিধানে ধর্মনিরপেক্ষতা এবং ধর্মীয় স্বাধীনতা বহাল করা হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে স্বীকৃতি, সংসদে মহিলাদের সংরক্ষিত আসন ৪৫ থেকে বাড়িয়ে ৫০ করা হয়, সংবিধান অমান্য করে অগণতান্ত্রিক উপায় ক্ষমতা দখল রাষ্ট্রদ্রোহিতার সমান ঘোষণা করা হয়, সংবিধান পরিবর্তনের ক্ষেত্রে গণভোট ব্যবস্থা বাতিল করে সংসদকে ক্ষমতা দেওয়া হয়। হাইকোর্টের এই রায় কেয়ারটেকার সরকার ব্যবস্থা ফেরানো হলো। পাশাপাশি সংবিধানের বাইরে বেরিয়ে ক্ষমতা দখলও আর অবৈধ থাকলো না। বলা ভালো, কোনো রকম ভোট ছাড়াই ইউনূসের ক্ষমতায় থাকার রাস্তা পরিষ্কার হয়ে গেল। বাংলাদেশে গণতন্ত্রের আর ভবিষ্যৎ নেই। যে কোনো ধরনের অভ্যুত্থানের মাধ্যমে যারা এসে ক্ষমতা দখল করবে তারাই বৈধ, এটা তারা হাইকোর্ট বলছে। এর ফলে যেটা হবে যে প্রায় দেখা যাবে যে সামরিক অভ্যুত্থান ঘটছে। সংবিধান বদলাতে গণভোট ও কেয়ারটেকার সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা এবং অগণতান্ত্রিক উপায়ে ক্ষমতা দখলকে স্বীকৃতি ছাড়া বাকি ধারাগুলি বাতিল করা হয়নি এখনো। সেই সিদ্ধান্ত সংসদের উপর ছেড়ে দিয়েছে হাইকোর্ট। তবে ইউনূসের বাংলাদেশে ধর্মনিরপেক্ষতা ও নারী সমানাধিকারের মতো বিষয় আদৌ কতটা রক্ষিত হবে তা নিয়ে সন্দেহ রয়েছে। রিপাবলিক বাংলা। পরবর্তী খবরের দিকে নজর রাখা যাক। এদিকে লোকসভায় পাশ হয়ে গেল ঐতিহাসিক এক দেশ এক ভোট বিল। এই সংক্রান্ত মূলত দুটি বিল পেশ করেন কেন্দ্র আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। তুমুল বিরোধিতা, তার মাঝখানেই ডিভিশন ভোটে পাশ হয়ে গেল এই বিল। আর এই বিলের বিরোধিতা করে কংগ্রেস, তৃণমূল, আপ, সপা সহ ইন্ডি জোটের আরও অন্যান্য সদস্যরা। গত বছর সেপ্টেম্বর মাসেই এক দেশ এক ভোট কার্যকর নিয়ে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে একটি কমিটি গঠন করেছিল কেন্দ্র। চলতি শীতকালীন অধিবেশনে এই বিলটি পেশ হবে বলে আগেই ইঙ্গিত দিয়েছিল কেন্দ্র। গত সপ্তাহেই এক দেশ এক ভোট বিলটিকে অনুমোদনও দেয় কেন্দ্রীয় মন্ত্রিসভা। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে লোকসভায় বিল পেশ করেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। The Constitution 129th Amendment Bill 2024 further to amend
द कॉन्स्टिट्यूशन ऑफ इंडिया, ये आइटम नंबर 18 में है। और आइटम नंबर 19 में जैसे आपने कहा, ऑनरेबल स्पीकर सर, विथ योर परमिशन आई विश टू मूव फॉर लीव टू इंट्रोड्यूस द यूनियन टेरिटरीज लॉज अमेंडमेंट बिल। বিল পেশ হওয়ার পরই তুমুল হৈহট্টগোল শুরু করে ইন্ডি শরিকরা। এই বিল যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী বলে দাবি বিরোধী সাংসদদের। The basic structure of constitution is in read in between the lines. This proposed bill hits the basic structure of the constitution itself. এরপরই বিরোধীদের ডিভিশন ভোটের দাবি মেনে ভোটাভুটি হয়। 269-198 এই ভোটে জিতে যায় কেন্দ্রীয় সরকার। এক নজরে দেখে নেওয়া যাক কি আছে এক দেশ এক ভোট বিলে। এক দেশ এক ভোট। নতুন সংসদের প্রথম দিনের অধিবেশন জারি হবে। বিজ্ঞপ্তি দিয়ে আইন জারি করবেন রাষ্ট্রপতি। ওই দিন থেকে সংসদ ও বিধানসভার মেয়াদ হবে 5 বছর। মেয়াদ শেষ হওয়ার আগে একসঙ্গে সাধারণ নির্বাচন। সেক্ষেত্রে আইন জারি হবে 2034 সালে। তবে এই এক দেশ এক আইন এই প্রথম নয়। স্বাধীনতার ঠিক পরে পরেই এক দেশ এক আইনের নিয়মেই ভোট হতো। 1951 থেকে 1967 সাল পর্যন্ত এই নিয়মেই ভোট হয় গোটা দেশে। তবে এই বিলকে আইনে পরিণত করতে সংবিধানের 18টি সংশোধন করতে হবে বলে সূত্রের খবর। এরপর রাজ্যসভায় পেশ করা হবে বিলটিকে। শীতকালীন অধিবেশনের বাকি দিনগুলি এক দেশ এক ভোট বিল নিয়ে যে উত্তপ্ত থাকবে তা বলাই যায়। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।